আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ডিজিটাল পাঠশালার পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বইয়ের তোমাদের যে পঞ্চম অধ্যায়টি রয়েছে বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি, এটির 5.1 বিবরণমূলক রচনা লিখি এটি নিয়ে। চলো তাহলে আজকের সেশনটি আমরা শুরু করি। নিচে 4টি ধারাবাহিক ছবি দেওয়া হলো, ছবিগুলো ভালোভাবে দেখো এবং এগুলোর উপর ভিত্তি করে একটি বিবরণমূলক রচনা তৈরি করো। এক একটি ছবির জন্য একটি করে অনুচ্ছেদ লেখো। রচনাটির আয়তন হবে 250 থেকে 300 শব্দ। রচনার শুরুতে একটি শিরোনাম দাও। বিবরণ লেখার জন্য প্রয়োজনে আমার বাংলা খাতা ব্যবহার করো। তাহলে দেখো এখানে আমাদেরকে 4টি ছবি দেওয়া আছে, আর এটা হচ্ছে আমাদের প্রথম ছবি, এটা দ্বিতীয় ছবি, এরপর আমাদের 3 নাম্বার ছবিটি হচ্ছে এটি, আর এটি হচ্ছে আমাদের 4 নাম্বার ছবিটি। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এই 4টা ছবির বর্ণনা দিতে হবে আমাদের নিজেদের মতো করে, আর এটির একটি শিরোনাম দিতে হবে। চলো তাহলে এটি শুরু করি। তাহলে আমরা শিরোনাম দিলাম আমার দেখা একটি ঘূর্ণিঝড়। অনুচ্ছেদ 1 অর্থাৎ আমাদের যে প্রথম ছবিটি রয়েছে সেটির বর্ণনা আমরা দিচ্ছি এখন। কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার একজন নবম শ্রেণীর ছাত্র হিসেবে প্রাকৃতিক দুর্যোগের সাথে আমার এলাকার মানুষের পরিচয় দীর্ঘদিনের। প্রতি বছরই আমাদের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মোকাবিলায় প্রস্তুত থাকতে হয়। 2023 সালের 14 মে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা আমাদের এলাকায় আঘাত হানে, যার ভয়াবহ স্মৃতি এখনও আমার মনে গেঁথে আছে। 8 নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছিল। সেই ভয়াবহ দিনটি স্পষ্ট মনে আছে। সমুদ্রের তীরে গিয়ে আমি যে ভয়াবহ দৃশ্য দেখেছিলাম তা আজও আমার চোখের সামনে ভেসে ওঠে। ঢেউগুলো প্রবল গর্জন সহকারে সমুদ্রের পাড়ে আছড়ে পড়ছিল। দূর থেকেও সেই গর্জন শোনা যাচ্ছিল। ঘূর্ণিঝড় মোকাবিলায় আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু যে বিধ্বস্তির তাণ্ডবলীলা আমাদের ওপর দিয়ে গিয়েছিল তা কল্পনাতীত ছিল। এই ঘূর্ণিঝড়ের অভিজ্ঞতা আমাদের সকলকেই একসাথে কাজ করার গুরুত্ব শিখিয়েছে। এরপর হচ্ছে আমাদের যে দ্বিতীয় ছবিটি রয়েছে এটির বর্ণনা দিচ্ছি এখন। অনুচ্ছেদ 2। 14 মে দুপুরবেলা যখন ঘূর্ণিঝড় মোখা আমাদের উপকূলে আছড়ে পড়ে তখন মনে হচ্ছিল যেন প্রলয়ের আগুন নেমে এসেছে। ঝড়ের তীব্র বাতাসে ছোট বড় সব গাছপালা উপড়ে গিয়েছিল। অনেক পাকা আধা পাকা বাড়ি ধসে পড়েছিল। টিনের চাল উড়িয়ে নিয়ে গিয়েছিল। সকল রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গিয়েছিল, কোথাও কোথাও ভেঙে গিয়েছিল। এই বিধ্বংসী ঝড়ে আমাদের এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। অনেক গৃহপালিত প্রাণী যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি মারা গিয়েছিল। পুকুর ও জলাশয় ডুবে গিয়ে মাছের চাষ ব্যাহত হয়েছিল। নলকূপ সহ খাবার পানির উৎস ধ্বংস হয়ে গিয়েছিল। সুপেয় পানির অভাবে পানিবাহিত অনেক রোগের প্রকোপ দেখা দিয়েছিল। আমাদের মাছ ধরার সরঞ্জাম, নৌকা, ট্রলারও ঝড়ের তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই ভয়াবহ ঘূর্ণিঝড়ের অভিজ্ঞতা আমার মনের গভীরে গেঁথে আছে। এরপর দেখব আমরা অনুচ্ছেদ 3 অর্থাৎ অনুচ্ছেদ 3-এ আমাদের যে ছবিটি দেওয়া হচ্ছে এখন সেটি বর্ণনা করব। ঘূর্ণিঝড় মোখার সতর্কতা সংকেত শোনা মাত্রই আমি ও আমার পরিবার আশ্রয় কেন্দ্রে চলে যাই। আমার ছোট ভাই বোন, দাদা দাদিকেও সাথে নিয়ে যাই। আমরা চিরা, মুড়ি, গুড়, বিস্কুট, স্যালাইন, জরুরি ঔষধ, টর্চ লাইট, রেডিও ইত্যাদি সাথে করে নিয়ে যাই। আমাদের গৃহপালিত জীবজন্তুও আশ্রয় কেন্দ্রে নিয়ে যাই। আমাদের এলাকার সকলেই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিল। সেখানে আমরা সরকারি ত্রাণ সহায়তা পাই। অসুস্থদের জন্য মেডিকেল টিম এবং সকলকে সহায়তা করার জন্য স্বেচ্ছাসেবক টিমও ছিল। আমার স্কুলের অনেক বন্ধুও তাদের পরিবার নিয়ে সেখানে আশ্রয় নিয়েছিল। আমরা বন্ধুরা মিলে শিশু ও বৃদ্ধদের সহায়তা করি। আমরা আশ্রয় কেন্দ্রে 2 দিন ছিলাম। ঝড় থামার পর আমরা বাড়ি ফিরে যাই। বাড়িতে ফিরে দেখি ঝড়ের তীব্রতায় আমাদের বাড়িঘর, গাছপালা, রাস্তাঘাট সবকিছুই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
শিক্ষার্থীরা তোমরা কিন্তু চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারো, যাতে করে আমার ভিডিওগুলো খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আর আমার চ্যানেলে গিয়ে তোমরা প্লে লিস্টে গেলেই কিন্তু নবম শ্রেণীর বাংলা নামে একটি প্লে লিস্ট পেয়ে যাবে। আর এখানেই আমার সবগুলো ভিডিও কিন্তু ধারাবাহিকভাবেই আপলোড করা আছে। আর এছাড়াও আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সও আমি আমার নবম শ্রেণীর বাংলা 2024-এর লিঙ্কটি দিয়ে দিব, সেখান থেকেও তোমরা ভিডিওগুলো দেখতে পারবে। এরপর আমাদের যে 4 নম্বর ছবিটি রয়েছে সেটির বর্ণনা দিচ্ছি এখন। অনুচ্ছেদ নাম্বার 4। 2 দিন পর ঘূর্ণিঝড় মোখা দুর্বল হয়ে থেমে যায়। কর্তৃপক্ষের অনুমতি পেয়ে আমরা যার যার বাড়িতে ফিরে আসি। বাড়িতে এসে দেখি ঝড়ের তীব্রতায় আমাদের ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। এই বিপর্যয়ে হতবাক না হয়ে আমরা সকলে মিলে দুর্যোগ পরবর্তী পুনর্বাসন কার্যক্রম শুরু করি। আমাদের এলাকার সকলে মিলে বাঁশ, কাঠ আর টিন দিয়ে নতুন ঘর নির্মাণ করি। ঝড়ে আমাদের নলকূপটি নষ্ট হয়ে যায়, তাই আমরা পানি ফুটিয়ে পান করতে বাধ্য হই। এলাকার বাঁধও ক্ষতিগ্রস্ত হয়। আমরা স্থানীয় স্বেচ্ছাসেবীদের সাহায্যে বাঁধ পুনর্নির্মাণ করি। আমার বন্ধুরা মিলে আমাদের স্কুল ঘরটিও মেরামত করে সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের সাহায্যে এলাকার রাস্তাঘাট সংস্কার করা হয়। সকলের ঐক্য ও সহযোগিতায় আমাদের এলাকার পুনর্বাসন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। এরপর আমাদের আরেকটি কাজ দেওয়া আছে যে তোমার লেখা রচনাটি সহপাঠীদের দেখাও আর তোমার লেখা সম্পর্কে অন্যদের মতামতের গুরুত্ব অংশ নিচে লিখে রাখো। তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে। চলো তাহলে এটি দেখে নেই। তাহলে আমার যে বন্ধুগুলা তাদের মতামত আমি এখন কালেক্ট করেছি। রাকিবের মতামত, রচনাটিতে বর্ণনার ধারাবাহিকতা রয়েছে। রচনাটিতে ঘূর্ণিঝড় মোখার তীব্রতা ও ক্ষয়ক্ষতি বর্ণনা করা হয়েছে। এরপর সাদিকের মতামত, রচনাটিতে শব্দ সংখ্যা 300-এর বেশি হতে পারে। রচনাটির ভাষা সহজবোধ্য ও আকর্ষণীয়। এরপর হচ্ছে রাবাবের মতামত, রচনাটির তথ্য সঠিক। রচনাটি বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক বিবরণমূলক রচনা। এর শিরোনাম বর্ণনার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়েছে। ওকে শিক্ষার্থীরা, আজকের সেশনটি তাহলে এখানেই শেষ করছি। আর নেক্সট সেশনে কিন্তু তোমাদের সাথে এরপরে যে বিশ্লেষণমূলক রচনা লিখি এটা নিয়ে আলোচনা করব।